দেশের আলামত ভালো না এবং দেশের পরিস্থিতি যে কোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে অথবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে, নজিরবিহীন কোনো ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কা থেকেই সরকার জরুরি ভিত্তিতে 4 রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে এবং এটা এতটাই ইমার্জেন্সি বৈঠক যে অন্যান্য দলকে দাওয়াত দেওয়ার সুযোগ হয়নি, একদম বেসিক 4টা দলকে। ইউনূস এবং তার পারিষদ বর্গের, তার কলাকুশলীদের যে মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইন ক্রমান্বয়ে সামনে চলে আসছে। স্বল্প সময়ই মানুষের ভুল ধারণা ভেঙে গেছে। এই ইউনূস বংদের আসল স্বরূপ বুঝতে বেশি সময় লাগলো না। ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তার, নার্স এবং সরঞ্জাম পাঠাচ্ছে ভারত আন্তর্জাতিক বিশ্বে বা বাংলাদেশের কাছে এই সহযোগিতাটা পাঠানোর মধ্য দিয়ে প্রমাণ করতে চাই যে ভারত বাংলাদেশের শত্রু না। ভারত বিপদের সময় ঠিকই সাড়া দেয় প্রতিবেশী দেশ হিসাবে। আসলে প্রতিবেশীর সাথে তো শত্রুতা করা আমাদের উচিত। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। দর্শক, গতকাল সারাদিন যে ছাত্রদের আন্দোলন হয়েছে, সেই আন্দোলন কোন দিকে গড়াতে পারে সে বিষয় নিয়ে একজন বিশ্লেষক কি বলেছে দেখুন। গত বছর এই জুলাই মাসে কিন্তু শেখ হাসিনাকে পদত্যাগ করানো হয়েছে এন্ড ছাত্রদের যে আন্দোলন ছিল সেই আন্দোলন থেকে গড়াতে গড়াতে সরকার পতন আন্দোলনে চলে যায়। এই বছরও দেখেন এই যে একটা ঘটনা ঘটেছে, বিমান দুর্ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ডক্টর ইউনূসেরও পদত্যাগ পর্যন্ত যাওয়া লাগতে পারে। সেই নিউজ আজকে আপনাদের সাথে শেয়ার করবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক। সেই সাথে ভারত থেকে ডক্টর পাঠিয়েছে এই ছাত্রদের সময় ভারত থেকে বাংলাদেশ সাহায্য করতেছে। এটা পারস্পরিক দেশের একটা বন্ধুত্ব, এটা আমি মনে করি বজায় রাখা আমাদের জন্য জরুরি। তো প্রিয় দর্শক, সব বিষয় মিলে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় দর্শক, চলেন আমরা বিস্তারিত আলোচনাগুলো ভিডিও থেকে দেখে নেই। জাতি জাগ্রত হয়েছে, অনেকেরই ঘুম ভেঙেছে, অনেকেরই ভুল ধারণা ভেঙেছে। অনেক টেলিভিশনের গণমাধ্যম ব্যক্তিত্ব, অনেক সাংবাদিকরা এবং যারা সেদিন আন্দোলনে ছিলেন তারা পর্যন্ত বলতেছেন যে আমরা প্রতারিত হয়েছি। আমাদের রক্তের উপর থেকে ক্ষমতায় গিয়ে কোটি কোটি টাকা আয় করা, ক্ষমতার অপব্যবহার করা, রাজনৈতিক দল গঠন করা, এটাই যে মেটিকুলাস ডিজাইন ছিল আমরা অতীতে বুঝতে পারিনি। ইউনূস এবং তার পারিষদ বর্গের, তার কলাকুশলীদের যে মেটিকুলাস ডিজাইন, সে ডিজাইন ক্রমান্বয়ে সামনে চলে আসছে। ইউনূস এবং তার কুশীলবদের পরিত্রাণ হবে না, কারণ যাদের রক্তের উপরে ভর করে ক্ষমতা এসেছিলেন তারাই বুঝতে পারছে আপনারা বেনিয়া, আপনারা সেবক নন, আপনারা শোষক, আপনারা সমব্যথী নন, আপনারা নির্মম, নৃশংস, বর্বরোচিত আচরণ করার মানুষ। অপেক্ষা করুন না, স্বল্প সময়ই মানুষের ভুল ধারণা ভেঙে গেছে। এই ইউনূস বংদের আসল স্বরূপ বুঝতে বেশি সময় লাগলো না। যারা তাদের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে তাদের সমর্থন দিয়েছেন, কিছু জ্ঞান পাপীরাও, তাদেরও এখন ঘুম ভাঙতে শুরু করেছে। রক্ষা হবে না, কোন প্রশাসন, কোন পুলিশ, কোন সোয়াত বাহিনী, কোন ডগ স্কোয়াড রক্ষা করতে পারবে না। সে সময় খুব দূরে না। বাঙালি জাগ্রত হন। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা-বোনের সম্ভ্রম দিয়ে যে বাংলাদেশ অর্জন করা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে আসা বাংলাদেশকে এই হায়েনাদের কবল থেকে অবশ্যই আমাদের উদ্ধার করতে হবে। ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তার, নার্স এবং সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। এটা ভারতের জন্য এটা মানবিক সহায়তা এবং এমনই হওয়া উচিত, কিন্তু এর পেছনে একটা রাজনৈতিক কার্যকারণও আছে। অর্থাৎ ভারত বিপদে বাংলাদেশের পাশে থাকে, এটাও একটা প্রমাণের সুযোগ বা একটা ক্ষেত্র তৈরি হলো। অনেকদিন থেকে আপনারা জানেন যে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে টানাপোড়েন চলছে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে। এর মধ্যে টুকটাক কিছু আদান প্রদান হলো এবং ব্যাংককে সেই নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকও হলো, সৌজন্য সাক্ষাৎ। কিন্তু তারপরেও যে বরফ খুব একটা গলেছে তাকে তো না, একই রকমই ছিল, বরং আরো একটু উত্তপ্ত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু কথাবার্তায় এবং ভারতেরও কিছু বক্তব্যে। তো সব মিলিয়ে এরকম একটা অবস্থা যখন কি শীতল একটা সম্পর্ক, ঠিক সেই সময় বাংলাদেশে যে ভয়াবহ ঘটনা ঘটেছে, একটি মানবিক বিপর্যয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর যুদ্ধ বিমান করে যাওয়ার পর
ব্যাপক হতাহত এবং অনেক মানুষ অগ্নিদগ্ধ। এরকম অগ্নিদগ্ধ এত বিপুল পরিমাণ মানুষের চিকিৎসার আসলে সুযোগ বাংলাদেশে খুব একটা নেই। ভারত সেই তুলনায় অনেক শক্তিশালী, অনেক তাদের সেই সামর্থ্য আছে। সেই সামর্থ্যের একটা অংশ দিয়ে তারা ঠিক এরকম দুর্যোগের সময় এগিয়ে আসলো। এটা এই মুহূর্তে একটা মানবিক সহায়তা মনে হতে পারে, কিন্তু এটার একটা সুদূর প্রসারী প্রভাবও নিশ্চয়ই আছে, যে ভারত আন্তর্জাতিক বিশ্বে বা বাংলাদেশের কাছে এই সহযোগিতাটা পাঠানোর মধ্য দিয়ে প্রমাণ করতে চায় যে ভারত বাংলাদেশের শত্রু না। ভারত বিপদের সময় ঠিকই সাড়া দেয় প্রতিবেশী দেশ হিসাবে। তো এটা নিঃসন্দেহে এই ছোট্ট সহায়তার মধ্য দিয়ে, বিষয়টা ছোট হলেও এর একটা রাজনৈতিক গভীরতা আছে। কারণ ভারতের বাংলাদেশে যেমন দরকার, বাংলাদেশেরও ভারতের দরকার, দুই প্রতিবেশী দরকার। আমদানি রপ্তানি, বাণিজ্য, নিরাপত্তা, অনেক কিছুতে দুই দেশেরকে প্রয়োজন হয়। আহতদের এখন চিকিৎসা চলছে, তাদের সাহায্য করার জন্য ভারত থেকে বিশেষজ্ঞ ডাক্তার, নার্স এবং দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম ঢাকাতে পাঠানো হচ্ছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে এই পদক্ষেপ চূড়ান্ত হয়েছে বলে বিবিসি বাংলা জানতে পেরেছে। দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র বিবিসিকে জানায়, আমরা আশা করছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসক যাদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তাদের নার্সদের একটা ছোট টিম নিয়ে আজই ঢাকায় পৌঁছে যাবে। এটা খুব দরকার ছিল। মানে এখন এই অগ্নিদগ্ধদের চিকিৎসাটা সবচেয়ে মারাত্মক। মানে এমনি আপনি দুর্ঘটনায় আহত হলে বা কাটা ছেঁড়া গেলে সেটার চিকিৎসা আছে, কিন্তু বার্ন ইউনিট কিন্তু বাংলাদেশে খুব কম। একটা সরকারি আছে, দুইটা আছে, শ্যামলীতে একটা বার্ন ইউনিট আছে, আর হচ্ছে ঢাকা মেডিকেলে আছে। তো এটা খুবই অপ্রতুল। যে পরিমাণ মানে প্রায় 150-200 মানে অগ্নিদগ্ধ হয়েছে, তাদের চিকিৎসার জন্য এটা যথেষ্ট না। তো সেই ক্ষেত্রে যত ছোট টিমই আসুক না কেন, সেটা বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। এখন পাঠানো হচ্ছে মেডিকেল ইকুইপমেন্টও, এরপর প্রয়োজন অনুযায়ী আরো চিকিৎসকরাও যাবেন। অর্থাৎ দুজনকে দিয়ে শুরু করতে চাচ্ছে, এটা ভালো। গতকাল এই দুর্ঘটনা কিছুক্ষণ পরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে তার কাউন্টার পার্টকে ফোন করেন এবং যে কোনো দরকারে ভারত যে সর্বতভাবে সাহায্য করতে প্রস্তুত সে কথাও তাকে জানিয়ে দেন। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিমান দুর্ঘটনায় তার শোকের কথা জানান এবং এই সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতে প্রস্তুত আছে। এরপর থেকে ভারতীয় দূতাবাসের মাধ্যমে দুই দেশের সরকারের সার্বক্ষণিক যোগাযোগ চলছে। ঢাকায় সরকারের পক্ষ থেকে দিল্লিকে জানানো হয়েছে বেশিরভাগ ভিকটিমের শরীর পুড়ে গেছে, তাই এই দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ দল, ইকুইপমেন্ট এবং অত্যাধুনিক ওষুধপত্র পেলেই সবচেয়ে সুবিধা হবে। সেই অনুরোধ অনুযায়ী দিল্লিও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এবং নার্স সহ দুইজন বিশেষজ্ঞ ডাক্তারকে পাঠানোর ব্যবস্থা করা হয়। এরপর ঢাকাতে ভারত থেকে আরো ডাক্তার এবং নার্স পাঠানোর প্রক্রিয়া জারি আছে বলে দু দেশের কূটনৈতিক সূত্র জানিয়েছে। যাক, এই পুরো বিষয়টা বিক্রম মিশ্রি তদারকি করছে, এটা ভালো। এই আসলে প্রতিবেশীর সাথে তো শত্রুতা করা আমাদের উচিত না, এবং ভারতের উচিত না, আমাদের উচিত না। যত সুসম্পর্ক থাকবে দুই দেশের মানুষের উন্নয়ন হবে। আজকে মানে বাংলাদেশের বিপদে ভারত, ভারতের বিপদে বাংলাদেশ থাকবে, এটাই হওয়া উচিত, এটাই কূটনীতি হওয়া উচিত। আশা করা যায় এই ঘটনাটা, এই প্রভাবটা নিশ্চয়ই রাজনৈতিক অঙ্গনে এবং কূটনৈতিক অঙ্গনে এটা সঞ্চালিত হবে। দেশের আলামত ভালো না। উত্তরার বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে। পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে একটি পহল, নানান দিক থেকে নানান সন্দেহ সংশয়। এই পরিস্থিতিতে সরকার সত্যি বেকায়দায় করেছে। সরকারের দুর্বলতা, মিসম্যানেজমেন্ট স্পষ্ট হয়েছে। সরকার এক কথায় কঠিন পরিস্থিতিতে, যার ফলে ডক্টর ইউনূস সরকার, প্রধান উপদেষ্টা নিজে বাংলাদেশের গুরুত্বপূর্ণ 4টি রাজনৈতিক দলের সাথে জরুরি বৈঠক করছেন। এই বৈঠকের খবর গণমাধ্যমে আসার সাথে সাথে এই বৈঠকের খবর নিয়ে তোলপাড়, নানান প্রশ্ন হচ্ছে। গণমাধ্যমের খবর, প্রধান উপদেষ্টার সঙ্গে 4 রাজনৈতিক দলের বৈঠক। দর্শক, এই বৈঠক কেন? সাধারণত সরকার বেকায়দায় পড়লে, যেহেতু সরকারের আলাদা কোনো দল নেই, অন্যান্য রাজনৈতিক দলের সমর্থনেই সরকারের শক্তি, এই জন্য বিপদে পড়লে সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে তাদেরকে ডাকে, তাদের হেল্প চায়। এই বৈঠক থেকে প্রমাণিত হয় যে সরকার আসলে বেকায়দায় আছে এবং দেশের পরিস্থিতি যে কোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে, অথবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে, নজিরবিহীন কোনো ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কা থেকেই সরকার জরুরি ভিত্তিতে 4 রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে এবং এটা এতটাই ইমার্জেন্সি বৈঠক যে অন্যান্য দলকে দাওয়াত দেওয়ার সুযোগ হয়নি। একদম বেসিক 4টা দলকে। এই 4টা দল সিলেকশন নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। হোয়াট এভার, প্রথম কথা হচ্ছে সরকার যে বেকায়দায় তাতে কোনো সন্দেহ নেই। কি বেকায়দায়? দেখেন, সরকার নিজেদের মধ্যেই কিছু উদ্ভট কাজ নিজেরা করেছে। যেমন প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে ত্রাণ সহায়তা চাওয়া হয়েছে, চিকিৎসার জন্য টাকা চাওয়া হয়েছে, খয়রাতির ঘরে খয়রাতি, ছোট লোকের ঘরে ছোট লোক। তীব্র সমালোচনা হচ্ছে, সরকারের কাছের লোকজনই ক্ষুব্ধ হয়েছে। এটা কোনো কথা? 100-150 মানুষ আহত হয়েছে বা নিহত হয়েছে, তাদের চিকিৎসা দরকার, এই জন্য সরকার সহায়তা চায় মানুষের কাছে? কোন খয়রাতির জাতের খয়রাতি? তো এতে সরকার বোঝা গেছে যে সরকারের ভিতরে আরো বিপদ আছে, টাকা পয়সার ঘাটতি বা ইত্যাদি ভিতরে অনেক সমস্যা আছে যেগুলো আমরা হয়তো জানি না। ফেসবুক পোস্ট ডিলিট করেছে, আর যাই হোক না কেন, একটা দেশ কতটা খয়রাতি হলে এই ধরনের চিন্তা মাথায় আসতে পারে? তাহলে কি আমরা ধরে নিতে পারি যে ভিতরে ভিতরে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, হাসিনা এমনিতেই ফোকলা করে দিয়ে গেছে, কিন্তু আসলে সেখান থেকে আমরা তেমন কোনো উত্তরণ ঘটতে পারিনি। একটা পর্যায়ে আমাদের রিজার্ভ প্রায়
একদম 3 মাসের ব্যয় নির্বাহ, আমদানি ব্যয় নির্বাহ করার মতো রিজার্ভ ছিল না, মিথ্যা কথা বলে হাসিনা দেখিয়েছিল। আসলে কি ওই অবস্থা থেকে কোনো কার্যকর উত্তরণ হয়েছে নাকি? কারণ এই সামান্য কাজের জন্য আর্থিক সহায়তা চাওয়ার অর্থ কি? এই একটা বিপদ সরকারের, যে বেকারে আছে তার প্রমাণ। এখন রাজনৈতিক দলগুলো হেল্প দরকার, এই জন্যই জরুরি বৈঠক। এরপরে আওয়ামী লীগ ছাত্রলীগ আন্দোলনের মধ্যে ঢুকে পুলিশের উপর হামলা করছে, সচিবালয়ে ঢুকে যাচ্ছে, মাইলস্টোন কলেজে উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখছে, মানে একটা বিশৃঙ্খল অবস্থা। তো এই এবং এটা রাতে আরো বাড়তে পারে। ছাত্র এবং সরকার সংঘাত, বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে, সরকার ভয় করছে। আর এই যে জেনজি, ছোট ছোট ইন্টারমিডিয়েট পড়ুয়া বাচ্চারা, এরা যদি রাজপথে নেমে যায়, সরকারের উপর ক্ষুব্ধ হয়ে যায়, কোনো উপদেষ্টাকে ধরে, আসলেই তারা ধরে ছাত্রলীগ আওয়ামী লীগের অনুপ্রবেশ ছাড়া, তাহলে সত্যিকার অর্থ এই উপদেষ্টা থাকতে পারবে না। কারণ জেনজিকে থামানোর মতো সাহস কারণে এই জায়গাটা সরকার ভয় পাচ্ছে, যার ফলে সরকার মনে করছে যে পরিস্থিতি যে 4 দলকে ডেকেছে, এই 4 দলের নিয়ন্ত্রণে থাকা দরকার। বিএনপি, জামাত, চরমোনাই, এনসিপি বা তাদের ছাত্র সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র সংসদ, ছাত্র শিবির, ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন, এরা সব জায়গায় নেতৃত্বে থাক, এরা ছাত্রদের নিয়ন্ত্রণ করুক, সরকার বিপদ মুক্ত থাকুক। সরকার এই ধরনের একটা চিন্তা করছে, যার ফলে এই বৈঠক। বিশেষ করে ছাত্রদের যে আন্দোলনে, সেই আন্দোলনে ছাত্রলীগের উস্কানি বা তাদের অনুপ্রবেশ, এই জায়গাটা সরকারকে খুব ভাবাচ্ছে। এবং আমিরে জামাত নিজে লাশ গুমের সন্দেহ প্রকাশ করেছেন। এটা সত্যিকার অর্থে একটা বিপদ সরকারের জন্য। আমিরে জামাত বলেছেন, মৃত্যুর যে সংখ্যা বলা হচ্ছে এটা বিশ্বাস করেন, এর মানে এখানে অঘটন ঘটিয়েছে বলে আমিরে জামাত মনে করেন, যদি বিস্তারিত আমিরে জামাত বলেননি। তো এই জায়গায় প্রধান উপদেষ্টা আসলে কিছু করার নেই, রাজনৈতিক দলগুলোর হেল্প চাওয়া ছাড়া। আবার এর মধ্যে জুলাই সনদ দিতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে, সেই সময় ঘনিয়ে আসছে। আবার এই বিপদে যদি আন্দোলন, আবার এই সরকারের যে দুর্বলতা কতটা মারাত্মক প্রকট এর আগে ফুটে উঠেছে, যে স্বাভাবিক একটা জাতীয় শোক দিবসের দিন শুধু পরীক্ষা স্থগিত না, টোটাল বাংলাদেশে সাধারণ ছুটি থাকা উচিত ছিল, কিন্তু সরকার সেটা করতে পারেনি। পরীক্ষা স্থগিত নিয়ে কত নাটক আমরা দেখেছি, যে সরকার স্থগিত করতে চায় কিন্তু শিক্ষা সচিব স্থগিত করতে দেয় না। এর মানে এই সরকার কি আসলে সরকার চালায়, না এই কথিত আমলারা চালায়? এই প্রশ্ন উঠেছে। এই জায়গায় সরকারকে নড়ে চড়ে বসতে হয়েছে, ওই শিক্ষা সচিবকে স্যাক করতে হয়েছে। এতদিন তিনি কেন ছিলেন? যে উপদেষ্টার কথা মন্ত্রীরা বললে তো চোখ বুঝে শুনবেন, সেটা যাই হোক না কেন, কিন্তু না, সেটা শুনতো না। এইগুলো নিয়ে ব্যাপক একটা অস্বস্তিকর, উদ্বেগজনক পরিস্থিতিতে সরকার ছিল ডেফিনেটলি, যার ফলে জরুরি ভিত্তিতে এই বৈঠকের আয়োজন করেছে।